রয়েছে আমার জানতে ইচ্ছে করে প্যারিসে বসে আছে, ফ্রান্সে বসে আছে কোন কোন বাংলাদেশের সেই সমস্ত জামাতের দালাল যারা টাকা দিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করে, অশান্ত করে, ওখান থেকে বসে বসে এই ধরনের গরম গরম ভাষণ দেয় আর ভুলভাল ছবিগুলোকে নিয়ে ইউনূসকে বলে যে ভাই ইউনূস এগুলোকে ভাইরাল করো, যা টাকা লাগে সব টাকা তো চলে আসছে, আমেরিকার আগের সরকার সব টাকা পাঠিয়ে দিচ্ছিল, এগুলোকে ভাইরাল করো। আরও একটা পর্দা ফাঁস করলাম আজকে, এখানেই শেষ নয়, এরপর আরও একটা শেষ পর্দা ফাঁস বাকি রয়েছে, আজ দেখিয়ে দেব। দেখিয়ে দেওয়ার পর বলবো যে কি পরিমাণ বিপদের সামনে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র ইউনূস নয়, ইউনূসের জন্য গোটা বাংলাদেশ। কারণ এবার বড় বিপদের সামনে পড়তে চলেছে বাংলাদেশের সাধারণ মানুষও। কারণ যে সর্বনাশ করে গেছে ইউনূস, তার মাসুল কড়ায় গন্ডায় চুকোতে হবে প্রত্যেককে। লাস্ট একটা পর্দা ফাঁস আজকে করে দিয়ে সোজাসুজি স্বর্ণালীতে। বৃহস্পতিবার ইউনূস যাদেরকে নিয়ে সাজানো আয়নাঘর পরিদর্শনে গিয়েছিল, ফটোশুট করতে গিয়েছিল, সেই দলে শুধু বিদেশি সাংবাদিকরা ছিল না, ছিল আরো একজন। কে সে? ছিল নামকরা এক জঙ্গি। আমি বলছি না কথা, আপনাদের মনে হবে হয়তো ভারতে বসে আমি বলছি, এটা বলছে বাংলাদেশের তাবর তাবর সংবাদ মাধ্যম। দেখাবো সেই ছবি, এই মুহূর্তে সেই ছবি দেখাবো। বাংলাদেশের পোর্টালে বিভিন্ন জায়গাতে প্রকাশিত হয়েছে এই খবর। চিহ্নিত জঙ্গি খুনি শেখ হাসিনার আয়নাঘর নাকি, সে আয়নাঘরের নাম শুনেছেন কিন্তু ভয়াবহতা দেখেননি। আর এখানে চিহ্নিত জেএমবি জঙ্গিকে আয়নাঘরের রাজসাক্ষী বানিয়েছে ইউনূস সরকার। একজন জঙ্গি তাকে নিয়ে এসছে এই ইউনূস এই আয়নাঘর দেখানোর জন্য, টর্চার সেল দেখানোর জন্য। গোলাম সরোয়ার রাহাত সেই জঙ্গি তাকে নিয়ে এসে সে নাকি দেখাচ্ছে আয়নাঘর কেমন ছিল। একটা জঙ্গি, এরপর আর কিছু বলার নেই, আপনারা বুঝে গেছেন, পুরো গল্পটা ক্লিয়ার হয়ে গেছে। এবার হচ্ছে পরবর্তী স্টেপ হচ্ছে কাদের সাহায্যে এত লাফালাফি হচ্ছিল, নতুন নতুন গল্প তৈরি করা হচ্ছিল। ইউনূসের সঙ্গে পরিদর্শনে গিয়েছিল গোলাম সরোয়ার রাহাত। এই গোলাম সরোয়ার রাহাত আসলে একজন জেএমবি জঙ্গি। 2014 সালে যে জঙ্গি হামলা হয়েছিল, সেই জঙ্গি হামলার মূল অভিযুক্ত ছিল এই গোলাম সরোয়ার রাহাত। এটা তো গেল বাংলাদেশি ইউনূসের সাজানো ষড়যন্ত্রের পর্দা ফাঁস। কিন্তু এবার আসছি মেন জায়গা, মেন পয়েন্টে। বৃহত্তর এই চক্রান্তে শুধুমাত্র ওপার নয়, আমাদের দেশ ভারতবর্ষের একটা বড় অংশ সামিল হয়ে রয়েছে। টাকার বিনিময়, সবটাই টাকার বিনিময় দেশকে বদনাম করার জন্য। শুরুটা হয়েছিল সেই ছদ্ম ছাত্র আন্দোলন দিয়ে, যেটা আসলে ফলস একটা ছাত্র আন্দোলন। সেই সময় থেকে, সেই সময় হাসিনার বিরুদ্ধে পথে নেমে কারা কারা আওয়াজ তুলেছিল মনে আছে আপনাদের? যদি মনে না থাকে তাহলে আজকে এই মুহূর্তে দেখাবো সিপিএম এর একটা র্যালি, যারা রাস্তায় নেমে গেল খুনি হাসিনার পদত্যাগ চাই। তখনও মানুষ বুঝতে পারেনি যে কেসটা কি চলছে। আজকে স্পষ্ট হয়ে গেছে যে টাকার বিনিময় দেশে জঙ্গিদেরকে খুলেআম ঘুরে বেড়ানোর এই শর্তে একটা সরকারকে ফেলে দেওয়া হলো। পুরোটাই ফাঁপা, পুরোটাই মিথ্যে। কিন্তু সেই সময়তে বাংলাদেশের জন্য দরদ উতলে উঠেছিল এখানে বঙ্গ সিপিএম এর। তারা মিছিল করা শুরু করে দিয়েছিল খুনি হাসিনার পদত্যাগ চাই। দেখাবো সেই ভিজুয়াল একবার, দেখুন তো, চিনতে পারছেন স্লোগানটা? আজাদি আজাদি স্লোগান দিচ্ছে কারা, শুনুন তো একবার ফুল ফ্রেমে। সেদিনে সেই বিষ বৃক্ষটা আজকে বড় হয়েছে। সেদিনকেও শুনেছিলেন আজাদি আজাদি স্লোগান। প্রশ্ন হচ্ছে সিপিএম এই বামপন্থীরা যেখানেই পারে সেখানে একটা করে আজাদি স্লোগান দিয়ে দেয়। অভয়ার বিচার চাই, সেখানেও আজাদি স্লোগান। কাশ্মীরেও আজাদি স্লোগান। জেএনইউ দিল্লিতে সেখানেও আজাদি স্লোগান। যাদবপুর ইউনিভার্সিটি এখানেও আজাদি স্লোগান। আচ্ছা, হাসিনার সরকার পড়বে কি পড়বে না, তার জন্য এই বামপন্থীরা রাস্তায় নেমে আজাদি আজাদি স্লোগান মারা শুরু করে দিল। কোনো যোগাযোগ নেই। হঠাৎ করে বাংলাদেশের প্রতি প্রেম জেগে উঠল। সেদিনের সেই বিষবৃক্ষ আজকে বড় হয়েছে, ডালপালা গজিয়েছে। সিপিএম এর
পার্টির সিপিএম এর পার্টি কেন্দ্রের সপ্তদশ সম্মেলন সংক্রান্ত দলিল আজকে আমাদের হাতে এসে পৌঁছেছে। প্রমোদ দাশগুপ্ত ভবনে পতাকা উত্তোলন করে এই সম্মেলন শুরু হয়েছে। ভারতের কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কেন্দ্র সপ্তদশ সম্মেলন পতাকা উত্তোলন করেছে। সেখানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, আর সঙ্গে সঙ্গে সামনে চলে এসেছে সম্মেলন সংক্রান্ত দলিল। কি আছে এই দলিলে? দলিলে কি আছে বললে আপনি বুঝতে পারবেন যে আসলে এপারে বসে বসে বাংলাদেশে যারা হাসিনা বিরোধী শক্তি, যারা জামাতি শক্তি, তাদেরকে এপার থেকে কারা আসলে অক্সিজেন জুগিয়ে গিয়েছিল, কারা সাপোর্ট করে গিয়েছিল, কিসের বিনিময় করেছিল সেটা পরে বলছি। যে দলিল আজকে সিপিএম এর তরফ থেকে সামনে নিয়ে আসা হয়েছে, সেই দলিলের 6 নম্বর পাতায় কি রয়েছে জানেন? 6 নম্বর পাতায় রয়েছে শোক প্রস্তাব। সেখানে কুম্ভে নিহত পুণ্যার্থীদের ধর্মভীরু আখ্যা দেওয়া হয়েছে। দলিলে লেখা রয়েছে কুম্ভ মেলায় সরকারি চূড়ান্ত অব্যবস্থার শিকার হয়েছেন ধর্মভীরু সাধারণ মানুষ। আর কি রয়েছে? শোক প্রস্তাব রয়েছে। কিসের জন্য? প্যালেস্তাইনের জন্য। প্যালেস্তাইনে কত অসহায় নারী শিশু মারা গেছে, তার জন্য শোক প্রস্তাব রয়েছে। ইউনূসের সরকারের আমলে বাংলাদেশে একের পর এক হিন্দু নিধনের ঘটনা প্রকাশ্যে এসেছে, তা নিয়ে শোক প্রস্তাবে কোনো উল্লেখ নেই। উল্টে আন্তর্জাতিকতাবাদী সিপিএম আমেরিকার বাফেলায় 10 কৃষ্ণাঙ্গর মানুষের হত্যা, ক্যালিফোর্নিয়ায় দাবানল, গাজা, ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনি শিশুদের মৃত্যু নিয়ে সমস্ত বিষয় নিয়ে শোক জ্ঞাপন করেছে। শুধু ভুলে গেছে বাংলাদেশে হিন্দু নিধনের বিষয়টা। ব্রাত্য থেকে গেছে শুধুমাত্র বাংলাদেশ। এরপর দলিলের 13 নম্বর পৃষ্ঠায় রাজ্যের পরিস্থিতির পয়েন্টও বলা হয়েছে। সেই পয়েন্টে কি বলা হয়েছে আমি বলবো পরে। সবকিছু নিয়ে কথা হয়েছে, কিন্তু না তো বাংলাদেশ নিয়ে কথা হয়েছে, না তো এই রাজ্যের বারবারন্ত খারেজি মাদ্রাসা, তা নিয়ে একটা শব্দ খরচ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে এসবে প্রশ্রয় পাচ্ছে কারা? সিপিএম এর কাছে এটা কি অপ্রত্যাশিত? না বোধহয়। যে রাজনৈতিক দলের রাজ্য সম্পাদক বলেন যে সীমান্তে তৃণমূল বিজেপি রাজনীতি হচ্ছে, সীমান্তে যখন মানুষ দাঁড়িয়ে গেছে, যখন সেখানে বিএসএফ আক্রান্ত হচ্ছে, যখন সীমান্তে কাঁটাতার বসানো যাচ্ছে না, সেখানে অকথ্য গালিগালাজ চলছে, দেশকে গালিগালাজ করছে বাংলাদেশের লোকজনেরা, বিজেপি, তখন সেই সময় সিপিএম এর রাজ্য সম্পাদক বলছেন যে তৃণমূল বিজেপি নাকি রাজনীতি করছে। যে রাজ্য সম্পাদক একটা পার্টির, তিনি বলেন যে বাংলাদেশের সমস্যা এখানকার মিডিয়ার তৈরি করা সমস্যা নাকি, সেখানে আর কি বা প্রত্যাশা করা যায় বলুন? দুটো বক্তব্য যদি কেউ ভুলে গিয়ে থাকেন, তাহলে আজকে একবার শুনিয়ে দেওয়া যাক মোহাম্মদ সেলিমের দুটো কালজয়ী বক্তব্য বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে সিপিএম এর এই সম্মেলনের দলিল থেকে কি সুন্দর সুন্দর করে এডিট করে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশ সংক্রান্ত সমস্ত বিষয়। দেখুন, এই বাংলাদেশের ঘটনাকে নিয়ে বাংলাদেশের শান্তি বা সম্প্রীতি চাই, তার থেকে বেশি হচ্ছে অনেকে এটাকে আমাদের রাজ্যে সেটাকে নিয়ে হিংসা এবং বিদ্বেষ হতে চাইছেন। এবং একটা চ্যানেল, টেলিভিশন চ্যানেল, কয়েকটা খবরের কাগজ উদ্দেশ্য প্রণীতভাবে দেশের স্বার্থে নয়, সংখ্যাগুরুবাদকে বাড়ানোর জন্য, হিন্দুত্ববাদী রাজনীতিকে ছড়ানোর জন্য এবং বাংলাদেশি নাম করে আসলে ধর্মীয় সংখ্যালঘুদেরকে নিশানা করার জন্য উল্টে চিৎকার করছেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের জন্য। আমরা গত 40 বছর ধরে অনুপ্রবেশ, এই যে ওরা বলে গরু পাচার, আসলে বিভিন্ন স্মাগলিং, তাহলে আসলে সীমানায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো সীমানা নেই, লুটেরাদের রাজত্ব। আমি জানি উত্তর চব্বিশ পরগনা গরু পাচারের সবচেয়ে বড় কাণ্ড যে করে, সে যেহেতু আমি নাম ধরে বলতে পারি বিরোধী দলের নেতাকে টাকা দিয়েছে, এই জন্য সে সিবিআই থেকে এখন বাইরে আছে। কারণ তৃণমূল একা ভাগ পেত, এখন বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। মালদা ঘটনা এটা উদাহরণ দিচ্ছে যে সীমানায় হিন্দু মুসলমান করছে, ভারত বাংলাদেশ করছে, তো চোরা চালানের কাজে সিদ্ধহস্ত পুলিশি সহযোগিতা, কেন্দ্রের পুলিশ হোক বা রাজ্যের পুলিশ হোক, বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। ঠিক এই জায়গায় আজকে আমাদের প্রশ্ন, যে ওপারে ইউনূসের জামাত মৌলবাদ আর এপারে বাম মতবাদ, আসলে সবাই বুঝতে পেরেছেন যে কি চলছে, কাদের মদতে কি চলছে। এবং যখন এই ঘটনাগুলো ঘটছে একের পর এক, ঠিক সেই সময়তে দাঁড়িয়ে মোদি এবং ডোনাল্ড ট্রাম্প একসঙ্গে সারা দেশে, সারা বিশ্বে ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে করা অবস্থান নিচ্ছে। শুধু তাই নয়, যারা এতদিন ধরে ডিপ স্টেটে দালালি করে এসেছে, যারা জামাতের কাছে ফান্ড পাঠিয়েছে, যারা এপারে, যারা বাংলাদেশের প্রতি দরদ দেখিয়ে এসছে, দীর্ঘদিন ধরে রাস্তায় নেমেছে, স্লোগান তুলেছে আজাদি আজাদি, সমস্ত ক্ষেত্রে পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে বা কি ব্যবস্থা নেওয়া হতে পারে, সব কিছুর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার
ফাইনাল কল মোদির উপরে ছেড়ে দিয়েছেন। মোদি যা বলবেন সেটাই হবে। এখন কি ব্যবস্থা নেওয়া হতে পারে? অনেকে আলোচনা করা শুরু করে দিয়েছেন, সেক্ষেত্রে বাংলাদেশে কি হবে? প্যালেস্তাইনের মতো, গাজার মতো ভেঙে চুরে নতুন করে শুরু হতে পারে, নাকি আরো আরো অনেক কঠিন কঠিন স্টেপ মোদি চাইলেই নিতে পারেন? এবার কি হবে? এক এক করে সমস্ত পর্দাগুলো ফাঁস হয়ে গেছে। ইউনূসের দীর্ঘদিনের মিথ্যাচার, এমনকি আয়নাঘরের মিথ্যাচার, সাজিয়ে গুছিয়ে একটা নাটক, একটা আন্দোলন যাকে নাকি ছাত্র আন্দোলন বলে সামনে নিয়ে আসা হয়েছিল, মেধাবীদের আন্দোলন বলে নিয়ে আসা হয়েছিল, সেটাও যে পুরোটাই হচ্ছে ফাঁপা, পুরোটাই মিথ্যাচার। এবং তাতে যারা মদত জুগিয়ে দিয়েছিল আমাদের এদেশে থেকে, এপার বাংলা থেকে, প্রত্যেক মুহূর্তে আজাদি আজাদি স্লোগান দিয়ে, অভয়ার ক্ষেত্রেও আজাদি, কাশ্মীরেও আজাদি, জেএনইউতেও আজাদি, যাদবপুরেও আজাদি, র্যাগিং হলেও আজাদি, আর বাংলাদেশে শেখ হাসিনার জন্য আজাদি, অথচ তাদের বাংলাদেশের হিন্দুদের জন্য একটা শব্দ খরচ করার ক্ষমতা হলো না পার্টির সম্মেলনের খসড়ায়, দলিলে। ভারী অদ্ভুত বিষয়। সময় কি আসেনি এখনো পর্যন্ত এই মুখোশগুলোকে খুলে একটা কড়া পদক্ষেপ নেওয়ার? সত্যি সত্যি ঘরে এবং বাইরে যারা দেশে থেকে প্রত্যেক মুহূর্তে বিদেশি শক্তিকে মজবুত করার জন্য কাজ করে যায়, তাদের বিরুদ্ধেই বা পদক্ষেপ কবে হবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।